প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা গত ক্লাসে মডেল টেস্ট 7 এর পরীক্ষা নিয়েছিলাম তোমাদের। তো আজকে মডেল টেস্ট 7 এর ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। আশা করছি প্রত্যেকটা ব্যাখ্যা এতই গুরুত্বপূর্ণ যে তোমরা ব্যাখ্যাগুলো দেখলেই বুঝতে পারবা যে তোমরা আসলে একটা প্রশ্নের মাঝে কতগুলো তথ্য তোমরা জানতে পারবা। যেমন লক্ষ্য করি, আমাদের 1 নম্বর প্রশ্নটা ছিল যে হাঁচু আপা তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি, কথাটা কে বলেছিলেন? এইরকম প্রশ্ন ছিল। তো কথাটা বলেছেন আমাদের কামাল। কামাল কাকে বলেছিলেন? কামাল কথাটা হাসিনাকে বলেছে। তো এটা নেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের বলা হচ্ছে লেখা 52 দিনগুলো থেকে। তোমরা জানো 52 দিনগুলো এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটাও তোমরা সবাই জানো। দ্যাট মিন্স আমাদেরকে বলা হচ্ছে 52 দিনগুলোটা অবভিয়াসলি অনেক ভালো করে পড়তে হবে। বলা হচ্ছে শেখ মুজিবুর রহমান যখন জেলে যান তখন কামালের বয়স ছিল মাত্র কয়েক মাস। জেল থেকে মুক্তি পেয়ে তিনি যখন বাড়িতে যান তখন একদিন হাসিনা বঙ্গবন্ধুকে আব্বা আব্বা বলে ডাকলো। ডাকলে কামাল হাসিনাকে তখন কথাটা বলেছিল। বেসিক্যালি মানে এটা একটা আসলে খুব স্মৃতিকাতর কথা। কারণ হচ্ছে কামাল তার আব্বুকে চিনতো না, কারণ শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এতদিন জেলে ছিলেন যে যখন জেল থেকে বাড়িতে আসলেন তখন কামাল তাকে চিনতে পারছিল না, সেজন্য সে এই কথাটা বলেছিল। তো 52 দিনগুলো থেকে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন বলা হচ্ছে যে এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে, এই কথাটা কে বলেছিলেন? উক্তিটা করেছিলেন সিভিল সার্জন। ওকে। বলা হচ্ছে আপনাকে যদি মুক্তি দেওয়া হয় তবে খাবেন তো? এইরকম কোটেশন গুলো পরীক্ষাতে প্রায় আসে। উক্তিটা কে করেছিলেন? ডেপুটি জেলার। কোনটা ডেপুটি জেলার বলছে, কোনটা সিভিল সার্জন বলেছে, এগুলো মনে রাখতে হবে। তোমার অর্ডার এসে গেছে। উক্তিটি কে করেছিলেন? মহিউদ্দিন, অর্থাৎ আমাদের বঙ্গবন্ধুর বন্ধু ছিলেন যে মহিউদ্দিন। আব্বা রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, কথাটা বলছিল কে? হাসিনা বলছিল, অর্থাৎ আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার। তারপরে পাকিস্তানের বেলুচিস্তানের লোক ছিলেন সুবাদার সাহেব। ডেপুটি জেলারের নাম কি ছিল? ডেপুটি জেলারের নাম ছিল মোখলেসুর রহমান। এই তথ্যগুলো আমাদের একেবারে ভালোভাবে মনে রাখতে হবে। জেলখানার সুপারিনটেন্ডেন্টের নাম ছিল কি? আমির হোসেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে ইয়ে কেয়া বাত হায় আপ জেলখানা মে, উক্তিটি করেছিলেন কে? সুবাদার সাহেব, উর্দুতে বলেছিলেন। শেখ মুজিবুর রহমান ট্রেনে করে ফরিদপুর পৌঁছেছিলেন রাত 4টায়। মহিউদ্দিন কোন রোগে ভুগেছিলেন? প্লুরিসিস। তাহলে এখান থেকে আমি যে তথ্যগুলো দিয়েছি ইনশাআল্লাহ আশা করছি এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষাতে আসার মতো। 2 নম্বর কোশ্চেনের সলিউশনে যাই। প্রকৃতি প্রত্যয় থেকে আমরা জানি পরীক্ষাতে প্রশ্ন আসে। তো এখানে আমি একটা প্রকৃতি প্রত্যয় দিয়েছিলাম যে জাগরুক শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটা হবে? আমাদের জাগরুক শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হলো জাগরি যোগ উক, সেই উকটা হবে দীর্ঘ উ যুক্ত। দ্যাট মিন্স লক্ষ্য করো জাগরি রিকার দ্বারা জাগরি যোগ উক সমান সমান হচ্ছে জাগরুক। এটা পরীক্ষাতে আসে। এটি সংস্কৃত কৃত প্রত্যয়ের উদাহরণ। শব্দের শেষে যদি উক হ্রস্বও থাকে তাহলে প্রত্যয় উক হবে। আবার শব্দের শেষে যদি উকটা দীর্ঘও থাকে তাহলে বলা হচ্ছে যে প্রত্যয় উক হবে। এটা হচ্ছে আমাদের একটা নিয়ম। যেমন লক্ষ্য করো ভাবুক, এখানে উকটা আছে রস্যুকার দ্বারা। দ্যাট মিন্স আমরা যখন এটাকে ভাঙবো তখন এই উকটা হবে রস্যুকার দ্বারা। এটাই আমি এই লাইনগুলোতে বলেছি। শব্দের শেষে উকটা যদি রস্যুকার দ্বারা থাকে তাহলে প্রত্যয় আমরা রস্যুকার দ্বারা দেখব, আর যদি এই উকটা দীর্ঘকার দ্বারা থাকে তাহলে আমরা দীর্ঘকার দ্বারাই লিখবো। যেমন ভাবুক বউ যোগ উক, জাগরুক জাগরি যোগ উক। কেন আমরা দীর্ঘ দিয়েছি? কারণ এই যে এখানে জাগরুকের উটা হচ্ছে দীর্ঘ উ। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। এই উদাহরণগুলো পরীক্ষাতে প্রায়ই আসে। 3 নাম্বার যেটা, এটা আমাদের পরীক্ষাতে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, যে নিম্নের ধ্বনিগুলোর মধ্যে দন্তস্থ বলতে কোন ধ্বনি বাংলায় নেই? মনে রাখতে হবে আমি প্রশ্ন করেছিলাম কোন ধ্বনিটি বাংলায় নেই। আনসার হচ্ছে দন্তস্থ। নিম্নের ধ্বনিগুলোর মধ্যে দন্তস্থ বলতে কোনো ধ্বনি বাংলায় নেই। ব্যঞ্জন বর্ণে ক থেকে ম পর্যন্ত সর্বমোট 25টা ধ্বনি আছে। তাহলে লক্ষ্য করি আমরা, ক থেকে ম পর্যন্ত সর্বমোট 25টা ধ্বনি আমাদের বাংলাতে আছে। এই ধ্বনিগুলোকে স্পর্শধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি বলা হয়। আচ্ছা, এই 25টি ধ্বনিকে আমরা জানি 5টা বর্গে ভাগ করা হয়েছে। সেই বর্গগুলোর নাম হচ্ছে ক বর্গকে বলে কণ্ঠবর্ণ, চ বর্গকে বলে তালব্য বর্ণ, ট
টবর্গকে বলে মূর্ধন্য বর্ণ বা মূর্ধাবর্ণ, তবর্গের নাম দন্তবর্ণ, প বর্গের নাম ওষ্ঠবর্ণ। কিন্তু এই দন্তস্থ বলতে কোনো বর্গের নাম, বেসিক্যালি এটি স্টুডেন্টদেরকে একটা বলা হচ্ছে পাজলের মধ্যে ফেলে দিয়েছিল, কারণ দন্তস্থ বল দুটোকে যুক্ত করেছে দন্তস্থ বলে ওরা, একটা দন্ত আর একটা ওষ্ঠ, কিন্তু এই দন্তস্থ বলতে কোনো ধ্বনি নেই। আমাদের আছে কণ্ঠ বর্ণ, তারপর হচ্ছে তালব্য বর্ণ, মূর্ধা বর্ণ, দন্ত বর্ণ, ওষ্ঠ বর্ণ। ওকে, আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। 4 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলা অভিধানে ক্ষিয় এর অবস্থান কোথায় মনে রাখতে হবে। নট অনলি ক্ষিয়, যতগুলো যুক্ত বর্ণ আছে, এই যে আমি এখানে উদাহরণ দ্বারা দিয়েছি তাই না, যতগুলো যুক্ত বর্ণ আছে এই যুক্ত বর্ণগুলোকে আমরা যদি ভাঙি তাহলে প্রথমে যে বর্ণটা পাবো যুক্ত বর্ণগুলো সবসময় ওই বর্ণের অন্তর্ভুক্ত হবে। তো এটাই আমরা বলেছি যে ক্ষিয় হচ্ছে ক বর্ণের অন্তর্গত। কেন? কারণ ক্ষিয়কে বাংলা আমরা পাচ্ছি ক হসন্ত যোগ মূর্ধন্য ষ। দ্যাট মিনস ক্ষিয়কে বাংলায় যেহেতু প্রথম বর্ণ আসতেছে ক, তার মানে আমরা যখন আমাদের ডিকশনারি নিব, ডিকশনারিকে বাংলাতে বলে অভিধান। তোমরা জানো ইংরেজি ডিকশনারিতে এ থেকে জেড একেবারে সিরিয়ালি সবগুলো বর্ণ সাজানো থাকে। আমাদের বাংলা অভিধানও একেবারে প্রথমে স্বরবর্ণ, তারপর ব্যঞ্জন বর্ণগুলো একেবারে ক্রম অনুযায়ী সাজানো থাকে ক খ এভাবে। কিন্তু যুক্ত বর্ণগুলোর জন্য অভিধানে কোনো আলাদা করে জায়গা নেই। তাহলে যুক্ত বর্ণ কোথায় আলোচিত হবে? যুক্ত বর্ণগুলো ভাঙলে আমরা প্রথমে যে বর্ণটা পাবো, এই যে লিখে দিয়েছি, যুক্ত বর্ণকে ভাঙলে প্রথমে যে বর্ণটা পাবো যুক্ত বর্ণ সাধারণত সে বর্ণের অন্তর্ভুক্ত হবে। এই জন্য ক্ষিয়কে ভাঙলে প্রথম বর্ণ হয় ক, তার মানে ক্ষিয় হবে ক বর্ণের অন্তর্গত। এই বর্ণটাকে ভাঙলে প্রথমে পাই হ, দ্যাট মিনস এই বর্ণটা হ বর্ণের অন্তর্গত। এটাকে ভাঙলে আমরা পাই বর্গীয় জ যোগ ইয়, তার মানে এই বর্ণটা যুক্ত যতগুলো শব্দ আছে জ্ঞান, জ্ঞানী, এগুলো আমরা এই বর্গীয় জ বর্ণতে গেলে পাবো। এটাকে ভাঙলে আমরা পাই ইয় যোগ চ, এটাকে ভাঙলে পাই মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য। দ্যাট মিনস এটা কোন বর্ণের অন্তর্গত? মূর্ধন্য ষ বর্ণের অন্তর্গত। তুমি এই বর্ণটা খুঁজে বের করতে চাইলে তোমাকে যেতে হবে মূর্ধন্য ষ বর্ণে। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। তারপর আমরা যে 5 নাম্বার আমাদেরকে বলা হচ্ছে এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এখানে আমি একটা শূন্যস্থান দিয়েছিলাম এবং বলেছিলাম এখানে কি হবে। তো এইরকম প্রশ্নগুলো পরীক্ষাতে প্রায়ই আসে। কবি বলেছেন যে এই হৃদয়ের চেয়ে নজরুল বলেছিলেন সাম্যবাদী কবিতায়, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এটি কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতার শেষ চরণ। এই সম্পর্কিত আরো কিছু উদাহরণ নিম্নে প্রদত্ত হলো, যেমন যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম ড্যাশ, শূন্যস্থানে বসবে খ্রিস্টান, খ্রিস্টান না কিন্তু খ্রিস্টান কবির ভাষায়, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান ড্যাশ, কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে দোকানে কেন এ দর কষাকষি। এই জন্য পরীক্ষাতে আসে কিন্তু কোথায় দর কষাকষি হচ্ছে, আনসার হবে দোকানে দর কষাকষি হচ্ছে। ওকে, তোমাতে রয়েছে সকল ড্যাশ সকল কালের জ্ঞান, তাহলে এখানে ড্যাশের জায়গায় কি বসবে? ড্যাশের জায়গায় বসবে কেতাব। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, এখানে শূন্যস্থানের জায়গায় কেতাব বসবে। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান। তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের ড্যাশে বসবে দেবতার, হাসিছেন তিনি ড্যাশ নিবৃত অন্তরালে, এখানে হবে অমৃত হিয়ার, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিবৃত অন্তরালে। এইখানে বসে ড্যাশ পেল সত্যের পরিচয়, ড্যাশের জায়গা হবে ঈসা মুসা। পরীক্ষাতে কিন্তু আসবে এইখানে বসে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু, তারপরে বলবে বুদ্ধ যিশু এইরকম, তো এখানে বলবে ঈসা মুসা। এইখানে বসে ঈসা মুসা বলে সত্যের পরিচয়, এইখানে মানে কোথায়? হৃদয়ের মাঝে বসে। আচ্ছা, 6 নাম্বার বলা হচ্ছে শ্রাবণের সঠিক উচ্চারণ কি হবে। শ্রাবণ শব্দের সঠিক উচ্চারণ তালব্য আছে, কিন্তু তালব্য থাকা সত্ত্বেও শ্রাবণের উচ্চারণ তালব্য দ্বারা হবে না, দন্তস্ব দ্বারা হবে শ্রাবণ। কেন শ্রাবণ হবে? এটা গুরুত্বপূর্ণ খুবই আমাদের জন্য। বলা হচ্ছে উচ্চারণের একটা অন্যতম নিয়ম হলো তালবস্য মূর্ধন্য দন্তস্ব এর উচ্চারণ সব সময় তালবস্য হয়, একেবারে সব সময়। তালবস্য মূর্ধন্য দন্তস্ব এই তিনটার উচ্চারণ সবসময় তালবস্যর মতো হয়। যেমন সবাই দন্তস্ব দ্বারা না, এটার উচ্চারণ করব আমরা তালবস্যর মতো সবাই। সমর দন্তস্ব, কিন্তু এই দন্তস্বর উচ্চারণ করব তালবস্যর মতো সমর। 16 মূর্ধন্য ষ, কিন্তু এটার উচ্চারণ করব আমরা তালবস্যর মতো 16। শরীর, তাই তো, তো শরীর তালব্যস্যর মতো হবে শরীর। সাবান উচ্চারণ হবে তালব্যস্যর মতো সাবান। কিন্তু বলা হচ্ছে যদি তালব্য মূর্ধন্য ষ দন্তস্ব এই তিনটা ব্যঞ্জনের সাথে যদি নিচে যে বর্ণগুলো আছে দ্যাট মিন্স ত থ ল, এই যে ত থ দন্তন্য র ল রি, এই 6টা বর্ণ যদি আমাদের তালব্য মূর্ধন্য ষ দন্তস্বতার সাথে যুক্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু উচ্চারণ আর তালব্যস্যর মতো হবে না, দন্তস্বর মতো হয়ে যাবে।
এই যে আমরা লিখে দিয়েছি না, তবে তালব্য মূর্ধন্য ষ দন্তস্ব এর সাথে নিচের বর্ণগুলো যুক্ত থাকলে তার উচ্চারণ হয়ে যাবে দন্তস্বর মতো। যেমন বলা হচ্ছে ত যুক্ত সমস্ত, সমস্তের উচ্চারণ এই যে দন্তস্ব, তাহলে দন্তস্বর বলা হচ্ছে দন্তস্বর উচ্চারণ তালব্যর মতো হয় সবসময়, আমরা দিলাম তালব্যর মতো। ম দিলাম আমরা ম, এগুলো উচ্চারণে তোমরা ডিটেলস পাবা যে মধ্যবর্ণের অটা ও হয়ে যায়, এই জন্য মধ্যবর্ণের অটা হয়ে গেছে ও, স মস ত আছে তো হয়ে গেছে। এখানে দন্তস্বরা দন্তস্বর মতো উচ্চারিত হয়েছে কেন? কারণ ওই যে ত যুক্ত আছে এই জন্য। প্রথম দন্তস্ব তালব্যের মতো হয়েছে কারণ এটা আলাদা, আর এটা পরের দন্তস্ব দন্তস্বর মতো উচ্চারিত হয়েছে কারণ এটার সাথে ত যুক্ত আছে। ওকে, রাস্তা, দেখো রাস্তা, তারপর থ যুক্ত, যেমন উপস্থিত, তাই না? এখানে দেখো উপস্থিতের দন্তস্ব দন্তস্বর মতো উচ্চারিত হচ্ছে কেন? কারণ এখানে থ আছে। উপস্থিত মুখস্থ দন্তস্ব দন্তস্বর মতো উচ্চারিত হচ্ছে কেন? কারণ থ আছে। এটা হর মতো দেখা গেল, এটা থ মুখস্থ। একইভাবে দন্তন্য দ্বারা স্নান, স্নান শুধু মাঝখানে একটা শেষে আমরা হসন্ত দিলাম। প্রশ্ন, এই যে লক্ষ্য করো তালব্য হয়ে গেছে দন্তস্বর মতো কেন? কারণ ন যুক্ত আছে। প্রশ্ন, র দ্বারা শ্রাবণ, শ্রাবণের তালব্যর সাথে যে রফলা আছে, এই তালব্যের সাথে রফলা থাকার কারণে তালব্য হয়ে যাবে দন্তস্বর মতো, তাই না? এই যে ত থ ন র ল রি থাকলে দন্তস্ব হয়ে যায়, দ্যাট মিনস শ্রাবণ, যেখানে ধাক্কা সেখানে হ, সুশ্রী হয়ে গেছে আমাদের সুশ্রী। তারপরে অশ্লীল, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে অশ্লীল, অটা হয়ে গেছে ও, ওস দন্তস্ব ওস, আর এই লটা হয়ে গেছে আমাদের রস্যিকার দ্বারা অশ্লীল। শ্লোক হয়ে গেছে আমাদের শ্লোক, ল থাকার কারণে তালব্য দন্তস্ব হয়ে গেছে। রি দ্বারা শৃঙ্গ হয়ে গেছে শৃঙ্গ, শৃঙ্খল হয়ে গেছে আমাদের শৃঙ্খল, তালব্য দন্তস্ব হয়ে গেছে কেন হয়েছে? এর কারণটা হচ্ছে রিকার আছে এই জন্য। বলা হচ্ছে আবার মধ্যবর্ণের অ এর উচ্চারণ সবসময় ও এর মতো হয়, যেটা এই যে দেখালাম, এই যে মধ্যবর্ণের অ হয়ে গেছে ও, তাই না? এই যে প মধ্যবর্ণের অ হয়ে গেছে অ। তো বলা হচ্ছে মধ্যবর্ণের অ সবসময় ও হয়, যেমন মানব হয়েছে মানব, বালক হয়েছে বালক, কমলা হয়েছে কমলা। অপরদিকে উচ্চারণের সময় মূর্ধন্য সবসময় দন্তন্যের মতো উচ্চারিত হয়, এটা মনে রাখতে হবে। যেমন হরিণ, মূর্ধন্যের উচ্চারণ সবসময় দন্তন্যের মতো হরিণ, তাই তো? গ্রামীণ গ্রামীণ, বর্ণ বর্ণ ইত্যাদি। আর উচ্চারণের সময় যেখানে পড়তে ধাক্কা লাগবে সেখানে হসন্ত চিহ্ন দিতে হয়। সব মিলিয়ে শ্রাবণ শব্দটার উচ্চারণ হয়েছে আমাদের শ্রা, মধ্যবর্ণের অ হয়ে গেছে ও, যেখানে ধাক্কা সেখানে হস শ্রাবণ। তো এ সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ আমি এখানে দিয়েছি, তোমরা দেখে নিবে। যেমন স্বর্গ, এটা উচ্চারণ হচ্ছে স্বর্গ। প্রকৃষ্ট, প্রকৃষ্ট, মূর্ধন্য হয়ে গেছে তালব্য, তাই না? আচ্ছা, আর শেষ বর্ণের অটা হয়ে গেছে অ। প্রশ্রয় হয়ে গেছে প্রশ্রয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গী সঙ্গী, সুদৃষ্টি সুদৃষ্টি, রাষ্ট্রপতি হয়ে গেছে রাষ্ট্রপতি। 7 নাম্বার ছিল যে বিদ্যা লাভ করেছে তাকে এক কথায় কি বলে? যে বিদ্যা লাভ করেছে তাকে এক কথায় বলা হয় কৃতবিদ্য। নিম্নে যে দ্বারা যতগুলো এক কথায় প্রকাশ আছে আমি এখানে তোমাদের জন্য তুলে ধরেছি, খুবই গুরুত্বপূর্ণ এটা। যেমন যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, দ্যাট মিন্স খুবই গুরুত্বপূর্ণ। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে বলে অবিমিশ্যকারী। যে আপনাকে মানে নিজেকে হত্যা করে তাকে বলে আত্মঘাতী। যেখানে মৃত জন্তু ফেলা হয় তাকে বলে বাঘহার। যে আপনাকে যে মানে নিজেকে পণ্ডিত মনে করে তাকে বলা হয় কৃতার্থমর্ণ। যে নিজেকে পণ্ডিত মনে করে তাকে বলা হয় কৃতার্থমর্ণ। যে সর্বত্র গমন করে তাকে বলা হয় সর্বক। যে জমিতে ফসল হয় না তাকে বলা হয় ঊষর। যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না তাকে বলা হয় বনস্পতি। পরীক্ষাতে কিন্তু আসবে, যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না তাকে বলে বনস্পতি। যে বহু বিষয় জানে তাকে বলা হয় বহুজ্ঞ। যে সুপথ থেকে কুপথে যায় তাকে বলা হয় উন্মার্গামী, উন্মার্গামী। যে অপরের লেখা চুরি করে, পরীক্ষাতে এটা প্রায় আসে, কুম্ভিলক। যে গমন করে না তাকে বলা হয় নগ, নগ মানে পাহাড়, যে কখনো গমন করে না অর্থাৎ একসাথে দাঁড়িয়ে থাকে এক জায়গায়। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে বলা হয় শাপথ সংকুল। যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী। যেসব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় তাকে বলা হয় ঔষধি। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তারপরে আমাদেরকে বলা হচ্ছে যে নিম্নের শব্দ গুচ্ছের মধ্যে আমাদেরকে একটা আমরা অপশন দিয়েছিলাম যে নিম্নের কোন শব্দগুচ্ছ সমার্থক নয়। তো বলা হচ্ছে নিম্নের শব্দগুচ্ছের মধ্যে পাবক, পাবক, সমীর, গন্ধবহ, অনিল এগুলো সমার্থক নয়। কেন সমার্থক নয়? কারণ পাবক মানে হচ্ছে আগুন,
পাবক মানি হয়েছে আমাদের আগুন, অপরদিকে সমীর মানি বাতাস, গন্ধবহ মানি বাতাস, অনিল মানি বাতাস। দ্যাট মিন্স পাবক হচ্ছে আগুনের সমার্থক, কিন্তু এই তিনটা হচ্ছে বাতাসের সমার্থক। এই জন্য সবগুলো আমাদের একই সমার্থক শব্দ না, মনে রাখতে হবে পবন অর্থ বাতাস আর পাবক অর্থ অগ্নি বা আগুন। অপরদিকে সদন, নিকেতন, দাম, ধাম, আলয় এগুলো ঘরের সমার্থক। করি, দ্বীপ, মাতঙ্গ, গজ এগুলো হচ্ছে হাতির সমার্থক। আর জলদ, অম্বুদ, বলাহক, বারিধ হচ্ছে মেঘের সমার্থক। খুবই গুরুত্বপূর্ণ এগুলো। প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন আমি অনেক চিন্তা ভাবনা করে অ্যাড করেছি। আশা করছি এগুলো দ্বারা তোমরা উপকৃত হবা। বলা হচ্ছে পেট্রোলজি, স্টুডেন্ট আনসার করবে পেট্রোল বোমা, তাই না? এই যে পেট্রোলের নাম আছে, কিন্তু পেট্রোলজি শব্দের সঠিক পরিভাষা হচ্ছে শিলাতত্ত্ব। নিম্নে আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ আমি দিয়ে দিলাম, যেমন ইউনিফর্ম অর্থ হচ্ছে ঊর্ধ্বি, তারপর স্যাবোটেজ অন্তর্গাত, অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট, বানকুয়েট ভোজসভা, ব্লুপ্রিন্ট প্রতিচিত্র, নীল নকশা না কিন্তু প্রতিচিত্র, বোনাফাইড পরীক্ষাতে প্রায় আসে, বিশ্বস্ত, ক্যানন নীতি। তারপর হচ্ছে কুদেতা, এটা পরীক্ষাতে প্রায় আসে, এটা উচ্চারণটা কি মনে রাখতে হবে, কুদেতা। কুদেতা মানে হচ্ছে অভ্যুত্থান, ড্রাগ অর্থ হলো ঔষধ, স্টেট সম্পত্তি, ফোক সং মানে হচ্ছে লোকসঙ্গীত, জিস্ট অর্থ হচ্ছে সারমর্ম। খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খুব চিন্তা ভাবনা করে আমি অ্যাড করেছি, আশা করছি তোমরা উপকৃত হবা। বলা হচ্ছে 10 নাম্বার, আহ্বান গল্পের লেখকের সহপাঠীর নাম কি ছিল? আহ্বান গল্পের লেখকের সহপাঠীর নাম ছিল আবেদ আলী। এই গল্পের অন্যান্য চরিত্র সম্পর্কে আরো কিছু তথ্য দিলাম, যেমন বুড়ির জামাইয়ের নাম কি ছিল? বুড়ির জামাইয়ের নাম ছিল জমির করাতি। বুড়িকে মা বলে ডাকতো কে? বুড়িকে মা বলে ডাকতো হাজরা বেটার বউ। বুড়ির একমাত্র জীবিত আত্মীয় ছিল নাথ জামাই। লেখককে প্রতিদিন দুধ দিত কে? ঘুটি গোয়ালিনী। লেখকের বাবার পুরাতন বন্ধু ছিলেন চক্রবর্তী মহাশয়। লেখক থাকতেন এক ঘ্যাতি খুড়োর বাড়ি। বুড়ি লেখককে ডাকাত কি বলে ডাকতো? অগোপাল। পরশু সর্দারের বইয়ের নাম ছিল দিগম্বরী। তার মানে তোমরা মোটামুটি আহ্বান গল্প থেকে আসলে তথ্যগুলো তোমরা পারবা। লেখকের সহপাঠীর নাম ছিল আবেদ আলী। আবেদ আলীর ছেলের নাম ছিল গনি। গল্পে প্রবীণ লোকটার নাম ছিল শুকুর মিয়া। বুড়িকে কবর দেওয়া হয়েছিল একটা তিত্তিরাজ গাছের তলায়। আচ্ছা, ভয়ে গা ছমছম করছে, নিম্নরেখ দ্বিরুক্তিটা অনুভূতি অর্থে ব্যবহৃত হয়েছে। বলা হচ্ছে আওয়াজ কিংবা অনুভূতি যদি প্রকাশ করে তাহলে তাকে অনুকার কিংবা ধনাত্মক দ্বিরুক্তি বলা হয়। যদি আওয়াজ বোঝায় তাকে বলে ধ্বনি ব্যঞ্জনা, আর যদি অনুভূতি বোঝায় তাহলে তাকে বলে অনুভূতি জাত। আমি কিন্তু এটা পড়িয়েছিলাম। মানে যদি যদি কোনো কিছু আওয়াজ হয় টুং টাং করে, সেটাকে বলা হবে ধ্বনি ব্যঞ্জনা, আর যদি আমরা অনুভব করি তাহলে সেটাকে বলবো অনুভূতি জাত। যেমন ভয়ে গা ছমছম করছে, এটা আমরা অনুভব করছি, এই জন্য অনুভূতি জাত। এ বাক্যে ছমছম শব্দটি দ্বারা অনুভূতি প্রকাশ করছে, কারণ ভয় পেলে গা শরীর ছমছম করে, এটি আমরা অনুভব করি। নিম্নে ব্যঞ্জন এবং অনুভূতি জাতের আরো কিছু উদাহরণ আমি এখানে অ্যাড করেছি, যেমন ফোড়াটা টন টন করছে, আওয়াজ হয় নাকি অনুভব করি? অবভিয়াসলি অনুভব করি, অনুভূতি জাত। থালা জন করছে, আওয়াজ হচ্ছে ধ্বনি ব্যঞ্জনা। লোকটি শীতে কনকন করছে, যখন কেউ শীতে কনকন করে সেটা অনুভব করে, আওয়াজ করে না, কিন্তু যে কনকন করে আওয়াজ করে না। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আওয়াজ হয় ধ্বনি ব্যঞ্জনা। পায়ে ঝিঝি করছে, তার মানে ঝিঝি করছে অনুভূতিজাত। মড়মড় করে গাছটি ভেঙে ফেললো ধ্বনি ব্যঞ্জনা। বলা হচ্ছে যে 12 নাম্বার, পোশাকটি কি দেখায়? পোশাকটি চমৎকার দেখায়। এটা ছিল কর্মবাচ্যের ধাতুর উদাহরণ। মনে রাখতে হবে সাধিত ধাতু 3 প্রকার। ধাতুতে আমরা আলোচনা করি ডিটেলস এই বিষয়টা। তো আমি এখানে তোমাদের জন্য এত ডিটেলস আলোচনা করেছি, কি বলবো, তোমরা এখানে সব পাবা। সাধিত ধাতু 3 প্রকার, একটা নাম ধাতু, প্রযোজক ধাতু আর একটা কর্মবাচ্যের ধাতু। বলা হচ্ছে ক্রিয়াটার মূল শব্দ যদি ক্রিয়া না হয় তবে তাকে বলে নাম ধাতু। যেমন শিক্ষক ছাত্রদের বেতাচ্ছেন, এটা ক্রিয়া, বেতাচ্ছেন একটা ক্রিয়া, কিন্তু এটার মূল শব্দ ব্যাত। ব্যাত কিন্তু ক্রিয়া না, এটা একটা বিশেষ্য। ব্যাত বা লাঠি হলো বিশেষ্য। তার মানে ক্রিয়াটার মূল শব্দ ক্রিয়া না হলে তাকে বলা হয় নাম ধাতু। ওকে, চলে গেলাম আমরা এটা। অপরদিকে ক্রিয়াটার মূল শব্দ যদি ক্রিয়া হয় এবং অন্যকে নিয়োজিত করে কাজটি সম্পূর্ণ করে তাহলে তাকে বলে প্রযোজক ধাতু। মানে ক্রিয়াটার মূল শব্দ ক্রিয়া হবে এবং অন্যকে নিয়োজিত করে কাজটি করাবে তাকে বলে প্রযোজক ধাতু। ওই যে প্রযোজক ক্রিয়ার মতো। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, পড়াচ্ছেনের মূল শব্দ হচ্ছে পড়, পড়টা হচ্ছে ক্রিয়া, আবার নিজে করছে না, শিক্ষক ছাত্রদের নিয়োজিত করছে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, গরু রাখালকে ঘাস সরি রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, এগুলো হয়ে যাবে আমাদের প্রযোজক ধাতুর ক্রিয়া। তারপর লাস্টে যেটা বলা হচ্ছে অপরপক্ষে যদি ক্রিয়াটার মূল শব্দ ক্রিয়া হয় এবং অন্য কাউকে নিয়োজিত না করে তবে তাকে বলে কর্মবাচ্যের ধাতু বলা হয়। যেমন পোশাকটি চমৎকার দেখায়, এ বাক্যে দেখায় ক্রিয়ার মূল শব্দ হলো দেখ, যা একটি ক্রিয়া।
তাই না? এবং কর্তা নিজেই পোশাকটি দেখতেছে, অন্যকে নিয়োজিত করে না, এজন্য এটা হচ্ছে কর্মবাচ্যের ধাতু। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। আমি এখানে আরো কয়টা উদাহরণ দিয়েছি, যেমন সে ঘুমাচ্ছে, মূল শব্দ ঘুম, ঘুম হচ্ছে বিশেষ্য, এজন্য এটা নাম ধাতু। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখ এটা হচ্ছে ক্রিয়া প্লাস অন্যকে নিয়োজিত করছে, এজন্য প্রযোজক ধাতু। কাজটি ভালো দেখায় না, তাই না? ক্রিয়া, অন্যকে নিয়োজিত করে না, এজন্য কর্মবাচ্যের ধাতু। মাছিটি ভনভন আছে, মূল শব্দ ভনভন, ভনভনটা ক্রিয়া না, এজন্য এটা হয়ে যাবে নাম ধাতু। 13 নম্বর বলা হচ্ছে জিমুতেন্দ্র শব্দের অর্থ কি? জিমুতেন্দ্র শব্দের অর্থ হচ্ছে মেঘের ডাক। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় এই কথাটা উল্লেখ আছে শব্দের অর্থটা। বিভীষণের প্রতি মেঘনাদ থেকে যতগুলো শব্দের অর্থ তোমাদের পরীক্ষাতে আসতে পারে সবগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, লক্ষ্য করো। অরিন্দম মানে অরি বা শত্রুকে দমন করে যে। তাত মানে পিতা, তবে এখানে চাচা অর্থে ব্যবহৃত হয়েছে। মজাইলা মানে বিপদগ্রস্ত করলে। দুর্মতি মানে অসৎ বা মন্দ বুদ্ধি। নিকষা রাবণের মা। মৃগেন্দ্র কিশোরী মানে পশুরাজ সিংহ। পশিল মানে প্রবেশ করলো। বসুধা মানে পৃথিবী। তস্কর মানে চোর। গঞ্জি পরীক্ষাতে আসবে, গঞ্জি মানে তিরস্কার করি। ধীমান মানে জ্ঞানী। স্থানু মানে নিশ্চল। তেই মানে তজ্জন্য। মন্দ্র মানে শব্দ বা ধ্বনি। বলি মানে বলবান। আহবে মানে যুদ্ধে। বিধু মানে চাঁদ। প্রগ্লবে মানে নির্ভীক চিত্তে। তারপরে 14 নাম্বার বলা হচ্ছে আমাদেরকে যে চারটা অপশন দিয়েছিলাম কোনটা বিশেষ্য, তো ভোজন শব্দটা হচ্ছে বিশেষ্য। এটি হলো ভাববাচক বিশেষ্যের উদাহরণ। কিভাবে মনে রাখবো আমরা? বেসিক্যালি অনেকে এটাকে ক্রিয়া আনসার করবে, তো মনে রাখতে হবে তোমাদেরকে এটা ক্রিয়ার মতো মনে হলে এটা ক্রিয়া না। অর্থাৎ যদি কখনো কোনো শব্দের শেষে অন থাকে, ওয়া থাকে, আ থাকে, সেটাকে আমরা ভাববাচক বিশেষ্য আনসার করব। তাহলে লক্ষ্য করো তো, বলা হচ্ছে শয়ন, ভ্রমণ, গমন, ভোজন, দর্শন, শেষে অন আছে। খাওয়া, যাওয়া, দেওয়া, চাওয়া, পাওয়া, ওয়া আছে। দেখা, চলা, বলা, করা, পড়া, লেখা, আ আছে। দ্যাট মিন্স শব্দের শেষে, কোনো শব্দের শেষে যদি অন থাকে, ওয়া থাকে, আ থাকে, সেটাকে আমরা ভাববাচক বিশেষ্য বলবো। 15 নাম্বার বলা হচ্ছে যে আমাদেরকে নিম্নের কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে? তো সঠিক আনসারটা কি আমরা পেয়েছিলাম। এখন দেখি ব্যাখ্যাতে বলা হচ্ছে যে ক্রিয়ার দ্বারা একটি বাক্যের শেষ বা সমাপ্তি বোঝায় তাকে বলে সমাপিকা ক্রিয়া। অপরদিকে যে ক্রিয়ার দ্বারা একটা বাক্যের শেষ বা সমাপ্তি বোঝায় না তাকে বলে অসমাপিকা ক্রিয়া। একটি স্বাধীন বাক্যে অনেকগুলো অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, কিন্তু সমাপিকা ক্রিয়া থাকবে অনলি একটি। আবার অনেক বাক্য আছে যেগুলোতে কোনো অসমাপিকা ক্রিয়া থাকে না, বরং শুধু একটা সমাপিকা ক্রিয়া থাকে। যেমন নিচের উদাহরণগুলোর মধ্যে শুধু আমরা হাত মুখ ধুয়ে বেড়াতে বের হব, এই বাক্য অসমাপিকা রয়েছে। সেটা কি কি? এই যে আমরা হাত মুখ ধুয়ে, এটা একটা অসমাপিকা ক্রিয়া। বেড়াতে, এটা একটা অসমাপিকা ক্রিয়া। আর হবটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। বাকি অপশনগুলোতে কোনো অসমাপিকা ক্রিয়া নেই, শুধু একটা করে সমাপিকা ক্রিয়া আছে। আছে, শোনো, যাচ্ছে, যাচ্ছ ইত্যাদি। আচ্ছা, 16 নাম্বার, এটা কিন্তু পরীক্ষাতে চলে আসছে ক ইউনিটে। তার মানে আমি কিন্তু এই ব্যাখ্যাটা লিখেছি আজ থেকে 6-7 মাস আগে। তোমাদের পরীক্ষা তখন হবে হবে এইরকম সময় ছিল। তো বলা হচ্ছে যে এই প্রশ্নটা যেহেতু চলে আসছে, তার মানে বোঝা যাচ্ছে মডেল টেস্টটা কত গুরুত্বপূর্ণ। কিসের মধ্যে দিয়ে গিয়ে সত্যকে পাওয়া যায়? আনসার হচ্ছে ভুলের মধ্যে দিয়ে গিয়ে সত্যকে পাওয়া যায়। কাজী নজরুল আমার পথ প্রবন্ধে কথাটা বলেছে। আমার পথ প্রবন্ধ থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিলাম। বলা হচ্ছে আমার পথ প্রবন্ধটা সংকলিত হয়েছে রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থে। নজরুলের মতে সবচেয়ে বড় দাসত্ব হলো পরাবলম্বন। নজরুলের মতে আমাদের নিষ্ক্রিয় করে ফেলেছে পরাবলম্বন। যার নিজের ধর্মে বিশ্বাস আছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। আত্মনির্ভরতা আসে আত্মাকে চিনলে। সবচেয়ে বড় ধর্ম হলো মানুষ ধর্ম। আচ্ছা, বলা হচ্ছে তুর্কি নাচন, এই বাগধারাটার অর্থ কি? নাজেহাল অবস্থা। নিম্নে আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা আমি তুলে ধরলাম, সেটা হচ্ছে কি? বলা হচ্ছে কেতাদুরস্ত মানে পরিপাটি, তাই না? কংস মামা মানে নির্মম আত্মীয়। ক্ষুদে রাক্ষস মানে পেটুক মানুষ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসবে। খোদার খাসি মানে হৃষ্টপুষ্ট ব্যক্তি। গদাই লস্করি চাল মানে মন্থর গতি। গুড়ে বালি মানে আশাই নৈরাশ্য। কেউ কেটা মানে সামান্য। কাকস্নান মানে অসম্পূর্ণ গোসল। বলা হচ্ছে ক্ষয়ের খা মানে চাটুকার, মনে রাখতে হবে ক্ষয়ের খা মানে চাটুকার। গড্ডলিকা প্রবাহ মানে অন্ধ ভাবে অনুসরণ করা। গোবর গণেশ মানে অকর্মণ্য। গরিসেনের টাকা মানে অফুরন্ত অর্থ, যেটা কখনো শেষ হয় না। তদ্ধিত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে তজ্জকিত। এটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ। ব্যঞ্জন সন্ধির একটা অন্যতম নিয়ম আছে, তহসন্ত কিংবা দহসন্তের পরে যদি হ আসে তাহলে দুটো মিলিত হয়ে দয়ে ধ সংযুক্ত হয়। যেমন পজ্জক হতি পদ্ধতি, তজ্জকিত তদ্ধিত, উজ্জক হার উদ্ধার, উজ্জক হত উদ্ধৃত, উজ্জক হত উদ্ধত। আর সন্ধিতে সবসময় তয়ের পরিবর্তে খণ্ডত ব্যবহৃত হয়। অর্থাৎ একেবারে সিম্পল, যদি কখনো পূর্বপদে ত কিংবা দ, ত মানে খণ্ডত, পূর্বপদে যদি খণ্ডত থাকে, পরপদে যদি হ থাকে, দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে দয়ে ধ সংযুক্ত, যেটা প্রত্যেকটা উদাহরণ হয়েছে দেখো। 19 নাম্বার বলা হচ্ছে দেশ থেকে পঙ্গপাল চলে গেলে। এ বাক্যে দেশ থেকে
এটা হচ্ছে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। বাক্যের ক্রিয়াকে কোথা হতে কিংবা কোথা থেকে দিয়ে প্রশ্ন করলে আমরা সাধারণত অপাদান কারক পাই। আমরা যদি প্রশ্ন করি কোথা থেকে পঙ্গপাল চলে গেলে, উত্তর আসবে দেশ থেকে। আর হতে থেকে হলো পঞ্চমী বিভক্তি, সুতরাং দেশ থেকে পঙ্গপাল চলে গেলে এটা হবে অপাদান কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ। ফেব্রুয়ারি 1969 কবিতা অনুযায়ী সালামের চোখ আজ আলোচিত ঢাকা, খুবই গুরুত্বপূর্ণ। এ সম্পর্কিত আরো কিছু তথ্য আমি এখানে দিলাম, যেমন বলা হচ্ছে রাজপথে নেমে শূন্যে ফ্ল্যাগ তোলে কে? সালাম। বলা হচ্ছে কার মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা সালামের, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে। ফেব্রুয়ারি 1969 কবিতা অনুযায়ী চতুর্দিকে কি রয়েছে? মানবিক বাগান। ঘাতকের থাবার মুখে বুক পেতে দেয় কে? বরকত। আমাদের চেতনার রং হলো কৃষ্ণচূড়া, 21-এর কৃষ্ণচূড়া। কি তছনছ হচ্ছে? আনসার হবে কমল বন। আশা করছি ব্যাখ্যাগুলো তোমরা খুব এনজয় করেছো। যদি ভাইয়ার এই বিশ্লেষণগুলো ব্যাখ্যাগুলো তোমাদের ভাল লাগে, তোমরা এই মডেল টেস্টের ব্যাখ্যাগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও। ফ্রেন্ডদের মাঝে এই ক্লাসগুলো যত বেশি শেয়ার করে দিবা, তারা তত বেশি উপকৃত হবে। আর ভাইয়াও তত বেশি বেশি তোমাদের জন্য মডেল টেস্ট তৈরি করবে এবং মডেল টেস্টের সলিউশন নিয়ে তোমাদের আমাদের এই চ্যানেলে আপলোড করব। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।